স্বাগত জানাচ্ছি আবার আমাদের মাইক্রোসফট অফিস কোর্সে। আজকে আমরা ওয়ার্ড 2016 এর হোম মেনুর যে প্যারাগ্রাফ সেকশনটা আছে, প্যারাগ্রাফ সেকশন নিয়ে কথা বলবো। তো প্যারাগ্রাফ সেকশনে যে প্রথমে এই যে অপশন আছে সেগুলো হলো বুলেট সেকশন। এই সেকশন নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো। আগে আমরা এই বাকি যে সেকশনগুলো আছে এই সেকশনগুলো একটু দেখে আসি। তো এইটা হচ্ছে আমার একটা টেক্সট এর মধ্যে আমার কিছু আর্টিকেল যেটা আমি আগে থেকে লিখে রেখেছি। এখানে প্রত্যেকটা অংশকে একটা একটা করে প্যারাগ্রাফ বলে। এই যে একটা একটা প্যারাগ্রাফ, তারপর এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা সম্পূর্ণ প্যারাগ্রাফ, তারপর এটা একটা প্যারাগ্রাফ, এরকম করে প্যারাগ্রাফ লেখা আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা প্যারাগ্রাফ আমি লিখে রেখেছি। তো নিচের সারিতে এই যে চারটা অপশন আছে, এই চারটা অপশন করে অ্যালাইনমেন্ট, এটাকে বলে লেফট অ্যালাইনমেন্ট, এটা সেন্টার, এটা রাইট অ্যালাইনমেন্ট, এন্ড এটা হলো জাস্টিফাই। তো আমি যদি লেফট অ্যালাইনমেন্ট ক্লিক করি আমার লেখাটা মার্জিনের পাশ থেকে শুরু হবে। আমি যদি সেন্টার ক্লিক করি আমার এই যে আমি টেক্সট এরিয়াটা সিলেক্ট করছি সেই সিলেক্ট এরিয়াটা মাঝখানে চলে যাবে। এখন যদি আমি সম্পূর্ণ সেক্টরটা সিলেক্ট করলাম, এখন আমি সেন্টার ক্লিক করলাম, সব লেখাগুলো আমার সেন্টারে চলে গেছে। সেন্টারে গিয়ে শেষ হয়েছে লাস্ট লাইনটা। আর যদি আমি ডান দিকে যে রাইট অ্যালাইনমেন্টটা যদি ক্লিক করি, সি আমার লেখার লাস্টের লাইনটা একবারে রাইট থেকে শেষ হয়েছে। এখন যদি আমি তার ডান দিকে অপশন জাস্টিফাই ক্লিক করি, জাস্টিফাই ক্লিক করলাম, একদম ফর্মাল ওয়েতে যেভাবে আর্টিকেল লেখা হয় ঠিক সেভাবে আর্টিকেলটা সেট আপ হয়ে গেছে। জাস্টিফাই নিয়ে আমরা আরেকটু মজার জিনিস একটু জেনে নেই। সেটা হচ্ছে আমরা অনেক সময় আর্টিকেল লেখার সময় অনেক সময় একটু বেশি স্পেস দিয়ে ফেলি যে লাইন মেকআপ করার জন্য। কিন্তু আমরা যদি এখানে জাস্টিফাইটা যখন সম্পূর্ণ আমার টেক্সট এরিয়াটাকে সিলেক্ট করে যখন আমি জাস্টিফাই ক্লিক করে দিব, সেই সকল জায়গায় যে আমার ওয়ার্ডগুলো যে স্পেসগুলো বেশি হয়ে গেছিলো, সেই বেশি স্পেসগুলোকে আমার একদম সঠিক জায়গায় নিয়ে এসে ওয়ার্ডটাকে মার্জিনের মধ্যে একদম সুন্দরভাবে আমাকে প্রেজেন্ট করবে। এখন তার ডান দিকে যে অপশনটা আছে সেটা হলো লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। তো আমি এটাতে যে ক্লিক করলাম আমার অনেকগুলো অপশন আসলো। এই অপশনগুলোকে আমার প্রত্যেকটা প্যারাগ্রাফের ভিতরে যে আর্টিকেলগুলো আছে সেই আর্টিকেলগুলোর লাইনের পর লাইনের মধ্যে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা নিলাম। আমি এখানে 1.5 দিলাম, যে আমার আর্টিকেলের মধ্যে 1.85 এর মতো একটা লাইন পর লাইন গ্যাপ হয়ে গেছে। আমি যদি সম্পূর্ণ আর্টিকেলে সিলেক্ট করি তখন আমি দিলাম 2.0, সম্পূর্ণ আর্টিকেলের মধ্যে 2.0 একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। এখন আমি আবার 1.15 দিলাম, আবার আগের মতো চলে আসলো। তার ডান দিকে অপশন আছে সেটা হলো শেডিং। আমি সম্পূর্ণ টেক্সট এরিয়াকে সিলেক্ট করলাম, শেডিং এ ক্লিক করে আমি একটা কালার চুজ করলাম, এটা কালার চুজ করলাম, আমার লেখার ব্যাকগ্রাউন্ড কালারটা একদম চেঞ্জ হয়ে গেল। এখন আসি তার ডান দিকে বর্ডার করা বক্সে। এই বর্ডার করা বক্সে আমি যদি ক্লিক করি আমার অনেক বর্ডার উঠছে। আমি যদি বটম বর্ডার দিই আমার লেখার নিচে একটা এই যে একটা বটম বর্ডার উঠে গেছে। এখন যদি আমি আবার চিন্তা করি যে না আমি বটম বর্ডারও দিব, টপ বর্ডারও দিব, টপ বর্ডার ক্লিক করলাম, টপ বর্ডার একটা বর্ডার চলে আসলো। এখন যদি আমি চিন্তা করি যে না আমি সম্পূর্ণ আমার প্যারাগ্রাফটাকে একটা বর্ডারের মধ্যে রেখে দিব, আমি এই যে অল বর্ডার সিলেক্ট করলাম, আমার অল বর্ডার সিলেক্ট করার ফলে প্রত্যেকটা প্যারাগ্রাফ আমার একটা বক্সের মধ্যে ঢুকে গেল। এই হচ্ছে সেই বর্ডারের কাজ। এখন একটু উপরে চলে যাই। উপরে চলে যে অপশনটা আছে সেটা একটা সিম্বলের মতো। যদি আমি ক্লিক করি আমার প্রত্যেকটা লেখার শেষে শেষে একটা করে সিম্বল উঠে গেছে। এই সিম্বলটা সাধারণত যারা প্রফেশনাল রাইটার, যারা অনেক ধরনের আর্টিকেল লেখে, তারা এই সিম্বলটা সবসময় অন করে আর্টিকেলটা লেখে। যার ফলে উপকার হয় যে আমি যদি কোনো লাইন কিংবা কোনো রাইটার যদি কোনো লাইন ভুলে যায় সেই লাইনটা মনে করার জন্য এই সিম্বলটা ওরা অন করে লেখা শুরু করে। এখন আসি আমরা ওয়ার্ডে প্রত্যেকটা লাইনে অনেক সময় ঠিক ওয়ার্ড লিখলেও ভুল হয়। যেমন এখানে আমি যে ওয়ার্ডটা লিখেছিলাম যে ডিজাইন, সেই ডিজাইনটা লেখার পর এখানে একটা নিচে একটা নীল রঙের কিংবা লাল রঙের মার্ক উঠে থাকে। এখানে একটা নীল রঙের মার্ক উঠে আছে। তা আমি এই মার্কটাকে কিভাবে উঠাবো? আমি মার্কের কাছে মাউস কার্সারটা নিয়ে গিয়ে রাইট বাটন ক্লিক করলাম, আমার একটা ছোট উইন্ডো চলে আসলো যেখানে ডিজাইন লেখা হচ্ছে একটা কমা। আমার যদি কোনো ভুল থাকে তাহলে সে মাইক্রোসফট ওয়ার্ড আমাকে সেই ভুলটা ধরিয়ে দিবে। আমি এখানে ডিজাইনে কমা দিলাম, সে আমার লেখাটা উঠে গেল। কিংবা আমি যদি কমা না দিয়ে যদি রেখে দেই আবার নীল উঠে গেল, যে আমি মনে করলাম যে না এই ওয়ার্ডটাই আমার ঠিক আছে, তাহলে আমি রাইট বাটন ক্লিক করলাম, ইগনোর ওয়ান্স ক্লিক করলে আমার মার্কটা উঠে যাবে। এখন আসি একটু উপরের অপশনে, সেটা হলো শর্টে। শর্টে আমার সাধারণত প্যারাগ্রাফের যে টেক্সট এরিয়াটাকে সবগুলোকে মেজারমেন্ট করে সুন্দরভাবে প্রেজেন্ট করার ক্ষেত্রে আমার শর্টটা ইউজ হয়। আমি এখানে প্যারাগ্রাফ সেকশন সিলেক্ট করে আমার প্যারাগ্রাফ সেকশন সিলেক্ট হবে। আমি যদি হেডিং সিলেক্ট করি তাহলে আমার হেডিং সেকশনটা সিলেক্ট হবে। যেহেতু আমি এখানে হেডিং সিলেক্ট করে আমি প্যারাগ্রাফ সিলেক্ট করছি, আমি প্যারাগ্রাফ দিয়ে ওকে করবো। অ্যান্ড টেক্সট এরিয়া যদি যেহেতু লিখছি টেক্সট এরিয়া সিলেক্ট করছি, দেন ওকে করলে আমার সেই সুন্দর একটা মেজারমেন্ট এবং একটা আলাদা একটা বক্স হিসেবে হেডিং সেকশনটা উঠে যাবে। এখন আসি আমরা আবার সম্পূর্ণটাকে সিলেক্ট করি। আমি সিলেক্ট করার পর আমি
এই যে অপশনটা আছে ডিক্রিজ ইন্ডিট, আর তার ডান দিকে অপশন আছে ইনক্রিজ ইন্ডিট। আমি ইনক্রিজ ইন্ডিট যদি আমি ক্লিক করি, তো আমার লেখাটা আস্তে আস্তে ডান দিকে চেপে যাবে। লেখাটা ডান দিকে চেপে গেছে, আমার এই জায়গাটা অপশন ফাঁকা রয়ে গেল। আমরা অনেক জায়গায় দেখে থাকি যে এরকম ফাঁকা গ্যাপ দিয়ে এখানে আমরা অনেকজন পিকচার অ্যাড করে আর আমার আর্টিকেলটাকে অনেক সুন্দর করে তুলতে পারি। সাধারণত এই মেথডটা দিয়ে এই কাজটা করা হয়। আমি যদি আবার লেফটে ক্লিক করি, ডিক্রিজ ইন্ডিট করি, তাহলে আমার লেখাটা একদম চেপে গেল আগের মতো। এই যে প্যারাগ্রাফ সেকশনে একটা ক্লিপবোর্ড আছে, ক্লিপবোর্ডে এখানে একটা অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করি, একটা আলাদা একটা উইন্ডো চলে আসলো। ঠিক এই উইন্ডোতে সব থেকে মজার বিষয় হচ্ছে আমি এখানে যা কাজ করেছিলাম সেই কাজগুলো ঠিক এই উইন্ডোটার মধ্যে আছে। এখানে আমি 4টা অ্যালাইনমেন্ট দেখিয়েছিলাম, এই সেই অ্যালাইনমেন্টের মধ্যে 4টা অ্যালাইনমেন্ট রয়েছে। আর আমি যেহেতু টেক্সট এরিয়াতে লিখছি, তাহলে আমার আউটলাইন লেভেল আমি বোল্ড টেক্সট করে দিছি। তার নিচে ইন্টেনশন যে অপশনটা আছে, সেই অপশনটা মূলত ঠিক এই যে ডিক্রিজ ইন্ডেট আর ইনক্রিজ ইন্ডেটের মধ্যে সীমাবদ্ধ। আমি যদি এখানে ছোট বড় কমাই, এই যে আমার প্রিভিউ এরিয়া, এই প্রিভিউ এরিয়ার মধ্যে আমি দেখতে পারবো যে আমার লেখাটা কোথায় যাচ্ছে এবং কি হচ্ছে। আমি এটা 0-তে রেখে দিই। এখন ডান দিকে অপশন আছে স্পেশালে ক্লিক করে একটা উইন্ডো চলে আসবে। এখন আমি যদি আমার প্রথম লাইনটাকে আমি একটু গ্যাপ দিয়ে স্টার্ট করতে চাই, আমি এখানে ফার্স্ট লাইন ক্লিক করি। আমার প্রিভিউতে দেখা যাচ্ছে একটা ফার্স্ট লাইনের আগে একটা ছোট্ট করে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি আবার হ্যাঙ্গিং দেই, আমার প্রথম লাইনটা ঠিকই থাকবে এবং পরের লাইনটার মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেল। এইটা সাধারণত আমরা অনেক সময় অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে এই মেথডটা ইউজ করি। আমি নান করে দিলাম। এখন যে স্পেসিং এর বিষয়টা, স্পেসিং এর ভিতরে ঠিক আমরা এইখানে যে দেখতে পেয়েছি লাইনের মধ্যে স্পেসিংটা, তবে এখানে একটা মজার জিনিস হলো এই যে এই সেকশন, এইটুকু সেকশনটা হলো আমার প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে যে আমার ব্রেকটা থাকবে, আর তার ডান দিকে যে লাইন স্পেসিংটা আছে এইটা আমাকে নির্দেশ করবে প্রত্যেকটা প্যারাগ্রাফের ভিতরে যে লাইনগুলো আছে সেই লাইনের মধ্যে উপর নিচ করে যে গ্যাপটা থাকবে। আমি এখানে লাইন স্পেসিং এর এখানে আমি 1.5 লাইন করে দিলাম। সি প্রিভিউতে দেখাচ্ছে আমার লাইনে একটা গ্যাপ হয়ে গেছে। আর যদি আমি এই বিফোরটা ক্লিক করি, 6 করলাম, 12 করলাম, সি আরেকটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের মধ্যে একটা লাইনে গ্যাপ চলে আসছে। তো এই হচ্ছে ইন্টেন্স অ্যান্ড স্পেসিং এর বিষয়টা। আমরা আমাদের অন্য ভিডিওতে আমরা লাইন অ্যান্ড পেজ ব্রেক নিয়ে একটু সংক্ষেপে কথা বলবো। এই হচ্ছে আমার ক্লিপবোর্ডের অংশটা। আমি এখন এখানে ওকে করলাম। আমি যেভাবে কাজ করেছিলাম আমার সেই ডকুমেন্টটা, সেই আর্টিকেলটা আমার ঠিক আগের মতো হয়ে গেল। তো এইটাই হচ্ছে আমার প্যারাগ্রাফ সেকশনের কাজ। আমরা আমাদের পরের ভিডিওতে আমরা এই যে বুলেট সেকশন আছে সেই বুলেট সেকশনে কথা বলবো। অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। সামনে টেকনোলজি বিষয়ে অসংখ্য ভিডিও আসবে। টিল দেন লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার। তবে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।